দর্শক, 2024-এর 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমালেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই আছেন। দিল্লিতে একটি খুবই গোপন জায়গায় তাকে রাখা হয়েছে। সেই সম্পর্কে জানা গেছে যে 6 স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাঝে তিনি বসবাস করছেন। নিরাপত্তা বেষ্টনী অনেকটা একটা দেশের প্রধানমন্ত্রীর যেমন নিরাপত্তা বেষ্টনী থাকে, তেমন নিরাপত্তা বেষ্টনী তাকে দেয়া হয়েছে। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে। লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে গণমাধ্যম বলার চেষ্টা করছে শেখ হাসিনা দিল্লিতে এই মুহূর্তে নিয়মিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং আওয়ামী লীগের নেতাদের রীতিমতো ঢল নেমেছে শেখ হাসিনার সঙ্গে একবার সাক্ষাৎ পাওয়ার জন্য, যার বেশিরভাগই সারা বিশ্বে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। কিন্তু এত নিরাপত্তা বেষ্টনী পার করে শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শেখ হাসিনা কেমনভাবে দিন অতিবাহিত করছেন, তার প্রতিদিনের কর্মসূচিতে কি থাকছে, প্রতি সপ্তাহের কর্মসূচিতে কি থাকছে, শেখ হাসিনা আগামীর রাজনীতির জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন, আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরে আসার জন্য কি কি প্ল্যান করছে, সেগুলো জানা গেছে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার তরফ দিয়ে। এবং বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানবজমিন এটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের ভিড় কিভাবে সামলাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনার দিল্লি জীবনযাপন নিয়ে। দিল্লি জীবনযাপন কেমন কাটছে সেরকম আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু এবার মানবজমিন তার রিপোর্টে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে যে তথ্য সামনে এনেছে, সেই তথ্যে মনে হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বেশ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। খুব একটা একাকিত্ব যে তাকে পেয়ে বসেছে সেটা বলা যাবে না। নিয়ম করে প্রতি সপ্তাহে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করছেন। প্রতি সপ্তাহে অন্তত 5-7 জন নেতার দেখা করার সুযোগ হচ্ছে এবং সেই দেখা করতে গিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার জন্য কি কি পদক্ষেপ তাদের নিতে হচ্ছে, শেখ হাসিনা সেখানে কেমন দিন যাপন করছেন, সেগুলো নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে মানবজমিন। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। রিপোর্টে বলা হয়েছে যে দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে তিনি থাকেন। প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ডেড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারক করা হয় দর্শনার্থী যারা আসে তাদের ব্যাপারে। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজের যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএন অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন। অর্থাৎ তার লোকেশন যেন কেউ ট্রেস করতে না পারে সেই কারণে তিনি ভিপিএন ব্যবহার করেন এবং ব্রিটেনের একটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করেন। তার মানে তার বাংলাদেশের নাম্বার ইউজ করেন না, ভারতের কোনো নাম্বার ইউজ করেন না, ইউজ করেন ব্রিটেনের একটি নাম্বার যেটার হোয়াটসঅ্যাপ ভার্সন, তাও ভিপিএন ব্যবহার করে ভারতের বাইরের লোকেশন দেখিয়ে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, এমনটা জানানো হচ্ছে। প্রতি সপ্তাহে 7 জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান শেখ হাসিনার সঙ্গে। সেই দেখা করার প্রক্রিয়াও অনেক দীর্ঘ এবং নিরাপত্তায় ঘেরা। কি সেই দীর্ঘ? সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনার সঙ্গে দেখা করার অন্তত 1 মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে তাকে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব নয়। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নেই, তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়াতেই থাকেন, এরিয়ার ভেতরেই থাকেন, সেটা তিনি বলছেন। কোনো একটা বাহিনীর এরিয়ার ভেতরে থাকেন, তার মানে কি তাকে ক্যান্টনমেন্ট এলাকায় রাখা হয়েছে?
নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা বলেন, দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত 6 জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়, 6 স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়। মোবাইল সহ যাবতীয় জিনিস সর্বপ্রথম চেক করার সময়ে আটকে দেয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে ওই নেতা জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা কেমন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা এখনো আগের মতোই শক্ত সামর্থ্য রয়েছেন। অর্থাৎ তার দেখা শেখ হাসিনা আগের মতোই আছেন, এতটুকু পরিবর্তন হয়নি, সেই দাবি তিনি করছেন। কিন্তু সেটা প্রায় 2 বছর হতে চলল, সেটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই প্রশ্ন হয়তো অনেকেই করতে পারেন। দেখা করে আসা নেতা আরও জানান, শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের ঘটনা নিয়েও বিচলিত বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও মানতে নারাজ। তিনি এখনো মনে করেন দেশের ভেতর থেকেই আওয়ামী লীগের পক্ষের আমলা ও সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রায় ঘণ্টাখানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন, শেখ হাসিনা দলের নেতৃত্ব নতুন কারো হাতে দিতে একেবারেই রাজি না। তাহলে দল চলবে কিভাবে, সেটাও একটা বড় প্রশ্ন। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক, এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শিগগিরই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, প্রবেশ করবে। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরা প্রতি 15 দিনে একবার দেখা করার সুযোগ পাচ্ছেন, তবে একবারে 7 জনের বেশি দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না। এই পয়েন্টটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে এই নিউজটা যখন পড়ি, যে শেখ হাসিনা এখনো মনে করছেন যে বিকল্প নেতৃত্বের প্রয়োজন নেই, তার ছেলে মেয়ে তাদেরকেও নেতৃত্বে আনতে তিনি চান না। তাহলে আওয়ামী লীগ চলবে কিভাবে, সেটা একটা বড় প্রসঙ্গ। তিনি যদি আগামী 5 বছর 10 বছর দেশে ফিরতে না পারেন, কিংবা তার বয়স এখন 78 পেরিয়ে 79 বছর বয়সে তিনি যদি মনে করেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন আবার নির্বাচন হলে আওয়ামী লীগ জিতলে আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন, এই ভাবনা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন আসছে। আওয়ামী লীগ মানে অনেক আগেই আওয়ামী লীগের তার বিকল্প নেতৃত্ব খুঁজে ফেরা উচিত ছিল। তিনি দেশে থাকতেই অন্তত 2018 নির্বাচনের পরেই আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বের দিকে যাওয়ার প্রয়োজন ছিল। আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারা সেটাই মনে করেন, কিন্তু শেখ হাসিনা সেই পথে হাঁটেননি। অনেকে শেখ হাসিনার যারা সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা আজীবন আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে চান। তিনি হয়তো ভাবছেন যে তার মারা যাওয়ার পরে আওয়ামী লীগের কি হবে না হবে, মারা যাওয়ার পরে তখন পরিস্থিতি বুঝে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে সেই সরকারের প্রধান হিসেবে তিনিই থাকতে চান, এরকম একটা ভাবনা তার মধ্যে আছে। এই লন্ডন প্রবাসী নেতার বক্তব্যেও তেমনটাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখনো বিকল্প নেতৃত্বের কথা ভাবছে না। যখন আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী ভারত কিংবা আমেরিকা কিংবা সম্প্রতি জাতিসংঘও সরকারকে চিঠি দিয়ে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে পারে, সেই জন্য তারাও মনে করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বেই আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা উচিত। সেই ভাবনার বাইরে শেখ হাসিনা একেবারেই ভিন্ন ভাবনা পোষণ করছেন বলেই এই নেতার বক্তব্যে মনে হচ্ছে। তবে একটা ব্যাপার মানে জানা গেল যে শেখ হাসিনার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করার জন্য দিল্লিতে ভিড় করছেন নেতাকর্মীরা, এবং সেই দেখা করার প্রক্রিয়াটা বেশ জটিল হলেও প্রতি সপ্তাহে অন্তত 5-7 জন করে নেতা দেখা করছেন, কথা বলছেন, এবং এই নেতা বলছেন সেই দেখা করা কথা বলার সময়ের মেয়াদ অন্তত 1 ঘন্টা। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের এই যে নেতাদের দিল্লিতে ভিড় করা, এটার পাশাপাশি আওয়ামী লীগ যে বিকল্প নেতৃত্বের কথা ভাবছে না, এই প্রক্রিয়াটাকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? বাংলাদেশের ভূখণ্ড যাতে কখনোই ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতে না পারে এবং ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে জঙ্গি তৎপরতা চলতে না পারে, এই বিষয়গুলো সব
সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল ভারতের সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার আলোচনায়। তারেক রহমানের মন্ত্রিসভায় যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন তারও প্রধানতম কারণ ছিল এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে 2025-এর নভেম্বরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতে নিয়ে গিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে বিভিন্ন জঙ্গি শিবিরের স্যাটেলাইট ছবি হাতে তুলে দিয়েছিলেন এবং তার কাছ থেকে এই শর্ত, এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে নির্বাচিত সরকার এলে একটা খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এলে কিছুতেই এই সীমান্ত জুড়ে ভারত বিরোধী কার্যকলাপের জন্য অস্ত্র প্রশিক্ষণ শিবির, জঙ্গি শিবির বাংলাদেশ সরকার চলতে দেবে না। এখন যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত যাকে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করে বলেই পররাষ্ট্রমন্ত্রী পদে তাকে নিযুক্ত করতে এতটা আগ্রহী ছিল, সেই খলিলুর রহমান যখন 7ই এপ্রিল ভারত সফরে যাচ্ছেন এবং ভারত অধীর আগ্রহে তা নিয়ে অপেক্ষা করছে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে নানা শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সে আগ্রহ প্রকাশ্যেই প্রকাশ করেছেন, সে অবস্থায় ভারতের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে পুলিশ লস্কর-ই তৈয়বা, পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বার 8 জন অত্যন্ত সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে যারা ভারতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং সেই 8 জনের 7 জনই বাংলাদেশি নাগরিক বলে জানাচ্ছে এখন দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এই গ্রেফতার নিশ্চিতভাবেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পাবে তো বটেই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও এবং অজিত দোভাল নিশ্চিতভাবেই জানতে চাইবেন যে তারেক রহমান সরকারকে যে ভারত সমর্থন দিয়েছে এর বিনিময়ে এখনো কেন তারেক রহমান সরকার ভারতের সীমান্ত এলাকা নিরাপদ করতে এবং বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত না হতে দেওয়ার বিষয়ে সক্রিয় হচ্ছে না। এর মধ্যে অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান পদে পরিবর্তন এনেছেন এবং বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের দিল্লিতে সস্ত্রীক গিয়ে সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এবং ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এসেও এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে বাংলাদেশের ভূখণ্ডকে কিছুতেই তারা ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতে দেবেন না এবং সন্ত্রাসবাদ দমনে সক্রিয় ভূমিকা রাখবেন। কাজেই এখন এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চিতভাবেই খলিলুর রহমানকে দিতে হবে। অজিত দোভালের সামনে পড়ে খলিলুর রহমান কি উত্তর দেবেন সেটা একটা বিব্রতকর পরিস্থিতি তার জন্য নিশ্চিতভাবেই সৃষ্টি করতে পারে। যে খবর আসছে ভারতের সংবাদ মাধ্যমে সেখানে জানা যাচ্ছে যে দিল্লি পুলিশের স্পেশাল একটা সেল একটা বড় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করে ভারতের দিল্লি, কলকাতা এবং তামিলনাড়ুর তিরুপুরে। এই অভিযানটি একত্রে একই সময়ে পরিচালিত হয় এবং সেখানে তারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈয়বার একটা সেল ভেঙে দেওয়ার মতো গ্রেফতার চালাতে পারে। সেই অভিযানে যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে তার 7 জন তো বাংলাদেশি, এছাড়াও প্রধান সন্দেহভাজন শাব্বির আহমেদ লোনও রয়েছেন এই গ্রেফতারকৃতদের তালিকায়। পুলিশ বলছে যে এদের 7 জন বাংলাদেশের নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল ভারতীয় কাগজপত্র ব্যবহার করে ভুয়া পরিচয়ে বাস করছিলেন। ভারত সরকারের এই যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সিরিয়াস হওয়ার বিষয়ে যে দাবি সেটাও সম্ভবত এবার আবারও পররাষ্ট্রমন্ত্রী খলিলকে জবাবের মুখোমুখি করবে।
এই গ্রেফতার অভিযানে একযোগে যে দিল্লি, কলকাতা, তামিলনাড়ুতে পরিচালিত হয় তার আসলে সূত্রপাত হয় যখন দিল্লি পুলিশ দেখে যে ফেব্রুয়ারির 8 তারিখে দিল্লির জানপাথ মেট্রো স্টেশনে সন্দেহভাজন কিছু পোস্টার ছড়িয়ে পড়ে, যেসব পোস্টারে পাকিস্তানের পক্ষে স্লোগান ছিল, কাশ্মীর সম্পর্কে মানে উস্কে দেওয়ার মতো উস্কানিমূলক বার্তা ছিল এবং নিহত একজন সন্ত্রাসী বুরহান ওয়ানিয়ের ছবি ছিল। পুলিশ জানায় যে পোস্টারগুলোতে উর্দুতে লেখা ছিল আমরা পাকিস্তানি, পাকিস্তান আমাদের, এছাড়া কাশ্মীর সলিডারিটি ডেরও উল্লেখ ছিল। এবং পরে এই একই ধরনের পোস্টার দিল্লির আরো অনেক জায়গায় দেখতে পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের একটা বিশেষ সেলকে দেওয়া হয়। তারা সিসিটিভি ফুটেজ, নজরদারি, গোয়েন্দা তথ্য, ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে 3 শহরে একসঙ্গে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর কলকাতায় 15 তারিখ ফেব্রুয়ারির অভিযান চালিয়ে উমর ফারুক এবং রবিউল ইসলাম নামে 2 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। সেখানে উমর ফারুক বলেন যে এই যে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার এই সেলটির প্রধান যিনি সাব্বির আহমেদ লোন, যিনি নিজেও গ্রেফতার হয়েছেন, তিনি তাকে পাকিস্তান ভিত্তিক এই লস্কর-ই তৈয়বার কাজ সম্প্রসারণের দায়িত্ব দেন এবং এই নেটওয়ার্কে বাংলাদেশিদের নিয়ে আসার ব্যবস্থা করতে বলেন। এছাড়াও বলেন যে স্থানীয় যোগাযোগের মাধ্যমে তিনি যাতে অস্ত্রের ব্যবস্থা করেন এবং পুলিশের ধারণা এই নির্দেশনা অনুযায়ী যেহেতু এই ব্যক্তিরা কাজ করছিলেন, এতে স্পষ্ট যে এরা বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এবং ফেব্রুয়ারির 6-7 তারিখে এই বাংলাদেশি ফারুক এবং তার সহযোগীরা দিল্লিতে যেয়ে প্রায় 10টি স্থানে পাকিস্তানের পক্ষে পোস্টার চালান। এবার বাংলাদেশের ঢাকায়, খোদ রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজ শেষে কয়েকজন ব্যক্তি পাকিস্তানের পতাকা ধরে যে ছবি তুলেছেন ঈদের নামাজ শেষে, সেই ছবিও কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভারতের অনেক সংবাদ মাধ্যম সেই বিষয়টিকেও অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে। কারণ ভারতের দিল্লিতে গত বছর 10ই নভেম্বর 2025-এর 10ই নভেম্বর যে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল লালকিল্লার সামনে, সেই বিস্ফোরণের ঘটনার পর কিন্তু ভারতের একটা শীর্ষস্থানীয় পুরনো দৈনিক ডেকান ক্রনিকল তারা এমন একটা অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছিল গোয়েন্দা তথ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সূত্রে জেনে যে বাংলাদেশে পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার নেতা সাইফ তিনি বনানীর এক বাসায় অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশের 2 জন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে একটা বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে ভারতের ভেতরে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার একটা সিদ্ধান্ত হয়। সেই ডেকান ক্রনিকলের যে প্রতিবেদন, সেখানে উল্লেখ ছিল যে ঢাকা উত্তরের প্রশাসক যিনি মোহাম্মদ এজাজ, যার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা থাকার কথা বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কারণ তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রেকমেন্ডেশনে ঢাকা উত্তরের প্রশাসক হয়েছিলেন। আপনাদের মনে থাকবে তারেক রহমান সরকার অবশ্য এসেই তাকে অপসারণ করেছেন, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন, তার বিরুদ্ধে দুদকের মামলা করেছেন। কিন্তু এই মোহাম্মদ এজাজের বাড়িতে হিজবুত তাহরীর সংগঠিত হচ্ছিল এবং হাতে নাতে হিজবুত তাহরীরের সদস্যদের ধরে কিন্তু আওয়ামী লীগ আমলে এই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছিল। মোহাম্মদ এজাজ অবশ্য তখন ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি, কাজেই তিনি হিজবুত তাহরীর নন। কিন্তু ডেকান ক্রনিকল আরেকজন যেই ব্যক্তির নাম সেই বৈঠকের সূত্রে উল্লেখ করেছিল যে আরেক সরকারি কর্মকর্তা সেই বৈঠকে উপস্থিত ছিলেন লস্কর-ই তৈয়বার সঙ্গে অনলাইন বৈঠকে, নাসিমুল গনি। নাসিমুল গনি কিন্তু এখনো তারেক রহমান সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ছিলেন ইউনূস সরকারের আমলের স্বরাষ্ট্র সচিব এবং প্রথম ভারতের সংবাদ মাধ্যমে 2025 সালের জানুয়ারিতে ফার্স্ট পোস্টের পালকি শর্মা এই কথা তার অনুসন্ধানে প্রকাশ করেন যে এই নাসিমুল গনি বাংলাদেশে হিজবুত তাহরীরের একজন প্রধানতম নেতা। তবে তারপর
প্রধান উপদেষ্টার দফতর থেকে ব্যাখ্যা করে বলা হয় যে ভারতীয় সংবাদ মাধ্যম যেই নাসিমুল গনিকে হিজবুত তাহরির বলছে আর বাংলাদেশের সচিব নাসিমুল গনি আলাদা ব্যক্তি। তবে নভেম্বরে এসেও যখন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ভারতের সংবাদ মাধ্যম ওই নাসিমুল গনিকে লস্কর-ই তৈয়বার সঙ্গে বৈঠক করার বিষয়ে অভিযুক্ত করে সংবাদ ছাপে, তখন সন্দেহ থেকে যায় যে ভারত সরকারের তরফে এই ক্যাবিনেট সেক্রেটারি মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি লস্কর-ই তৈয়বা নন, সেই সন্দেহ দূর হয়েছে কিনা। কাজেই তারেক রহমানকে খলিলুর রহমানকে অনেক প্রসঙ্গেই এ দফায় 7ই এপ্রিলের সফরের সময় উত্তর দিতে হবে। তখন কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এই রেকর্ডিংও পৌঁছয় গোয়েন্দা সূত্রে, যেখানে ওই যে নাসিমুল গনি এবং মোহাম্মদ এজাজের সঙ্গে অনলাইন বৈঠক করা লস্কর-ই তৈয়বা নেতা সাইফ পাকিস্তানের খায়েরপুরের এক সমাবেশে দাঁড়িয়ে বলেন যে লস্কর-ই তৈয়বার প্রধান নেতা হাফিজ সাইদ বসে নেই, হাফিজ সাইদের একেবারে ডান হাত জহির এখন বাংলাদেশে বসে আছেন এবং তিনি বাংলাদেশ দিয়ে ভারতের ভেতরে ঢুকে হামলার প্রস্তুতি নেওয়াচ্ছেন তার লোকজন দিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতর। এবং সেই বক্তৃতায় শুনতে পাওয়া যায় লস্কর-ই তৈয়বার নেতা বলছেন যে ইস্ট পাকিস্তান একবার মানে বাংলাদেশ এক দফায় পাকিস্তান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল বটে, কিন্তু এখন আবার পাকিস্তানের খুব ঘনিষ্ঠ হয়েছে, কাজেই ভারতের ওপর এর পরে যত হামলা তা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেই লস্কর-ই তৈয়বা পরিচালনা করবে। অজিত দোভাল নভেম্বরে যখন খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে, তখন তার হাতে সরাসরি অন্তত 12টি জঙ্গি শিবিরের, ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত অন্তত 12টি জঙ্গি শিবিরের স্যাটেলাইট চিত্র তুলে দিয়েছিলেন। ভারত কিছুতেই এই বিষয়গুলো নিয়ে আসলে নিরুদ্বেগ থাকতে পারছে না, কারণ মনে রাখতে হবে যে পাকিস্তানের যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের প্রধান মানে পাকিস্তান ISPR এর প্রধান ব্যক্তি রীতিমতো সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এই ঘোষণা দিয়েছিলেন গত বছর যে এর পর থেকে ভারতে তারা সকল হামলা চালাবেন পূর্ব দিক থেকে, অর্থাৎ তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে মানে বাংলাদেশ থেকে। কাজেই এই অবস্থায় বাংলাদেশে তারেক রহমানকে ফিরিয়ে এনে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী বানিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করে একটা উদ্বেগবিহীন শান্তিপূর্ণ সীমান্ত প্রতিষ্ঠায় ভারতের সবচেয়ে বড় আগ্রহের কারণ বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। বাংলাদেশের নানা রকম আগ্রহ আছে। খলিলুর রহমান, অজিত দোভাল, জয়শঙ্করের ছাড়াও যাদের সঙ্গে বৈঠক করবেন তাদের মধ্যে ভারতের জ্বালানি মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রীও আছেন, কারণ বাংলাদেশ মধ্যপ্রাচ্য যুদ্ধে যে জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বা যে জ্বালানি সংকটের মধ্যে পড়তে পারে তা থেকে ভারত বাংলাদেশকে বড়ভাবে সুরক্ষা দিতে পারে। কাজেই খলিলুর রহমান কি দেবেন, তারেক রহমান কি দেবেন, তার উপরেই আসলে নির্ভর করছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। বিএনপি সরকারকে সমর্থন দেওয়াটা ভারত কতদিন অব্যাহত রাখতে পারে, আর জ্বালানি সংকট সহ নানা সংকটে বড় প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় কিনা।